স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য আমাকে। স্যার নাকের অনেক রকমের রোগ হয়, খুব অনেকেরই আছে খুব সাধারণ এমনি যখন তখন নাক দিয়ে রক্ত পড়ে, কারো আছে তার শ্বাসের সমস্যা হয়, কারো আছে তার নাকটা বন্ধ হয়ে থাকে, কারো আছে এরকম নানাবিধ রোগ হয়। আপনার কমনলি কী ধরনের সমস্যা পেয়ে থাকেন? আমরা কমনলি যেটা পাই সেটা হলো নাকের রাইনাইটিস, অর্থাৎ নাকে ইনফেকশন, নাকে অ্যালার্জি, প্রদাহের সংখ্যা আপনি পার 100-এ 20%-এর মতো, তো এটা বড় নাম্বার। তাছাড়া নাকে বিভিন্ন ধরনের ডেভিয়েশন, নাক দিয়ে রক্ত পড়া, নাকের হাইপারট্রফি টার্বিনেট, যেটাকে সাধারণ ভাষায় মানুষ বলে মাংস বৃদ্ধি বা পলিপ, এটা বলি। এছাড়াও নাকের অ্যাকচুয়াল পলিপও হয়, অ্যান্ট্রোকোনাল এবং আপনার ইথমডাল পলিপ। এছাড়া নাকে বিভিন্ন ধরনের টিউমার হয়, সেগুলো আমরা পেয়ে থাকি। তো মোস্ট কমন আমরা যেটা পাই সেটা হলো সাইনোসাইটিস, নাকের ডেভিয়েশন, আপনার এপিস্টেক্সিস বা নাক দিয়ে রক্ত পড়া, আর হলো নাকে অ্যালার্জি। মোস্ট কমন। নাকের সঙ্গে খুবই সম্পর্কযুক্ত না অনেকাংশে, তারপরও নাকের নামের সঙ্গে জড়িয়ে আছে যে বিষয়টা নাক ডাকা, এটি কতটা নাকের কতটা নাকের বাইরের? এটা আসলে নাক ডাকে না, এটা গলা ডাকে। গলা ডাকে আসলে এটা ফ্যারিংসে হয়, নেগেটিভ প্রেশার, নেগেটিভ কলাপস করে যায় আর কি ফ্যারিংস, এবং টাং ফল ব্যাক করে। এই জন্যই আসলে স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকা, যেটা স্নোরিং আর স্লিপ অ্যাপনিয়া কিন্তু এক জিনিস না। স্নোরিং মানে নাক ডাকা, অর্থাৎ আমরা যেটাকে ঘর ঘর যে শব্দটা হয় এটাকে আমরা স্নোরিং। কিন্তু স্লিপ অ্যাপনিয়া আমরা তখনই বলি বাই ডেফিনেশন যখন একটি ব্যক্তি, পূর্ণবয়স্ক ব্যক্তি 7 ঘন্টা ঘুমের মধ্যে অন্তত 30 বার 10 সেকেন্ডের জন্য তার বাতাসের যে প্রবাহ এটি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, এবং দ্যাট ইজ ডেফিনেটলি এ ডেঞ্জারাস কন্ডিশন। আমরা নাকের রোগ না হলেও নাক ডাকা এবং স্লিপ অ্যাপনিয়া নিয়ে আরেকটু বিস্তারিত শুনবো। তার আগে নাকের কমন সমস্যা নিয়ে একটু জানতে চাই। সেটা হলো আপনি বলছেন এই যে নাক দিয়ে রক্ত পড়া, নাক দিয়ে রক্ত পড়ার কমন কারণ কি, এবং কারো কারো এরকম হয় তাৎক্ষণিকভাবে নাক দিয়ে রক্ত পড়ছে, কি করবেন তিনি? আসলে যে কোনো ধরনের রক্তই যদি রোগীর শরীর থেকে যায়, যে কোনো মানুষের, ইট ইজ ইরি সেন্সেশন, অর্থাৎ তার ভীতিকর একটি পরিস্থিতি তৈরি হয়। কিন্তু 2-1 ফোঁটা রক্ত গেলেও মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। অ্যাকচুয়ালি এখানে আতঙ্কের কোনো প্রয়োজন নাই। 95% অফ দ্য ব্লিডিং ফ্রম দ্য নোজ, এর কারণ জানা যায় না, এটাকে বলে ইডিওপ্যাথিক। আপনার 20 বছর বয়স হয়েছে কোনো একজন ব্যক্তির, কিন্তু তার নাক দিয়ে কখনো রক্ত যায় না, এরকম ঘটনা ঘটবে না, অর্থাৎ যাবেই। এখন কথা হলো যে নাক দিয়ে যদি রক্ত যায় তাইলে আমরা কি করব, বা ওই ব্যক্তি কি করবেন। প্রাইমারিলি নাক দিয়ে রক্ত যেতে পারে কোনো কারণ ছাড়াই, যেতে পারে কোনো নাক বাঁকা থাকলে, সাইনোসাইটিস থাকলে যেতে পারে, নাকের মধ্যে কোনো টিউমার থাকলে যেতে পারে, রাইনোস্পিওডিসিস থাকলে যেতে পারে কোনো ব্লিডিং ডিসঅর্ডারে। এখন ওই ব্যক্তি কি করবেন যার নাক দিয়ে রক্ত যাচ্ছে? উনি নাকটের টিপটা এভাবে চেপে ধরে অন্তত 5 মিনিট চেপে ধরে যদি উনি অপেক্ষা করেন চুপচাপ, তাহলে কিন্তু অটোমেটিক একটি সামনের দিকে একটু ঝুঁকে থাকলে এটা ভালো হবে, তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। অথবা কোল্ড স্প্ল্যাশ বলি আমরা, বরফ দেওয়া পানি একটু সময় দিলে এটা ঠিক হয়ে যায়। যদি ঠিক না হয় তাহলে উনি নাক চেপে ধরে বা নিকটস্থ যে কোনো ইএনটি স্পেশালিস্ট হোক অথবা সাধারণ চিকিৎসক হোক, সেখানে গেলে ইজিলি উনি সমাধান পাবেন, অথবা উনি ডায়াগনোসটা কনফার্ম করতে পারবেন যে হোয়াট হ্যাজ বিন হ্যাপেন। এবং তারপরে কিন্তু এটার স্পেসিফিক চিকিৎসা আছে। যে কোনো কারণে নাক দিয়ে রক্ত যাক না কেন, এটা কিন্তু কন্ট্রোলেবল, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। শুধুমাত্র টাইমলি আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে। নাকের আরও কিছু বলছিলেন আপনি, পলিপ, অ্যালার্জি, পলিপ, রাইনাইটিস, পলিপ, বিশেষ করে নাকের যে পলিপ হয় এটা হয় কেন এবং কারা বেশি আক্রান্ত? নাকের আসলে পলিপ যেটা হয় আপনার অ্যালার্জির কারণেই পলিপটা হয়, যেটা ইথমডাল পলিপ হয়। আর একটা হলো অ্যান্ট্রোকোনাল পলিপ, সেটা হলো ম্যাক্সিলারি অ্যান্ট্রামে হয়। এটা ইনফেকশন বা অ্যালার্জি দুটার কারণেই হতে পারে, ঠিক আছে? তো এখন এই দুইটারই, যেমন ইথমডাল পলিপ আপনার অ্যালার্জির কারণে হয়, 20% লোক অ্যালার্জিতে ভোগে, কাজে কিন্তু যে কারোর হতে পারে এটা, যাদের অ্যালার্জি আছে। তো হলে এটাকে আমরা ফেস করি এখন, অর্থাৎ ফাংশন এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, অথবা খুব আর্লি স্টেজে আসলে আমরা স্টেরয়েড, অ্যান্টিহিস্টামিন দিলেই এটা ঠিক হয়ে যায়, কন্ট্রোলে থাকে এবং অনেক সময় পুরোপুরিও দূর হয়ে যায়। আর অ্যালার্জির সাথে রিলেটেড যে পলিপ আমরা মাঝে মাঝে বলি, অর্থাৎ নাকের যে টার্বিনেট আছে, আপনি জানেন 3টি টার্বিনেট থাকে আমাদের ল্যাটারাল ওয়ালে, নাকের বাইরের দিকে, ইনফিরিয়র টার্বিনেট, মিডল টার্বিনেট এবং সুপিরিয়র টার্বিনেট। এর মধ্যে ইনফিরিয়র টার্বিনেটটি বিভিন্ন রকম ইনসাল্টের কারণে, অ্যালার্জিক ইনসাল্ট অথবা আপনার অন্য কোনো ইরিটেটিং কারণে এটা কিন্তু বড় হয়ে যেতে পারে। তখন সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যায়, বলে যে নাক দিয়ে মাংস বাড়ছে, কাজে এটা
নট নেসেসারিলি যে সেটা সাথে সাথে অপারেশন লাগবে, এটা কিন্তু মেডিসিনে অনেকাংশে কন্ট্রোল হয়। এবং যদি অ্যালার্জি থাকে তো অ্যালার্জির ট্রিটমেন্ট যদি আপনি দেন, 20% লোকের কিন্তু অ্যালার্জি আছে। আমি আবার আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, এই 20% লোকের কিন্তু অ্যান্টি অ্যালার্জিক ট্রিটমেন্ট যদি আপনি নেন, মেডিকেশন, অ্যান্টিস্টামিন, স্টেরয়েড অ্যান্ড আদার থিংস, এবং যদি ইনফেকশন থাকে সাথে অ্যান্টিবায়োটিক, তাহলে কিন্তু এটা কিউরেবল বলতে কন্ট্রোলেবল, নট কিউরেবল। অ্যালার্জি এটা আর খারাপ হবে না, এটার কারণে স্বাভাবিক জীবন যেমন ব্যাহত ছিল সেটি হবে না। কিন্তু আমি একজন ইএনটি স্পেশালিস্ট হিসেবে আমাদের কাছে যত রোগী আসে আমরা দেখেছি অনেকেই খুব আতঙ্কিত হয়ে যায়, এবং আতঙ্কটা বেজ লেভেলে ছড়ানো হয়, গ্রাম লেভেলে, অথবা যারা বোঝেন না, নাকের মধ্যে টার্বিন একটু বড় ছোটো হতেই পারে বিভিন্ন কারণে, এটা বলে যে এটা অনেক বড় হয়ে গেছে, মাংস বাড়ছে, এটা একটু খারাপ, যেটা অপারেশন লাগবে। হ্যাঁ, সেটা আসলে সঠিক ধারণা না। অপারেশন লাগে, কখন অপারেশন লাগবে? যখন টার্বিনেটটা বড় হয়ে এমন অবস্থায় যাবে যে নাকের ওই পাশ দিয়ে উনি বাতাসই নিতে পারছেন না, অর্থাৎ বাতাস পাস করতেছে না, কমপ্লিট অবস্ট্রাকশন, সেই ক্ষেত্রে অবশ্যই সার্জারিতে যেতে হবে। এবার আবার আমরা একটু ওইদিকে ফিরে যাই, যে নাক ডাকা বা স্নোরিং এবং স্লিপ অ্যাপনিয়া। প্রথমে নাক ডাকা নিয়ে যদি একটু বলেন, যে এটা অনেক বিরক্তিকর একটা ব্যাপার, কারণ যখন দুজনে একসঙ্গে শোনে, এমনও আছে কাহিনী আছে যে নাক ডাকার কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফের। মানুষ নাক ডাকে কেন, বা এটা এত জোরে শব্দ হয় কেন? আসলে এটা কাহিনী না, এটা সত্যি বিষয়। আপনি সারা দুনিয়াতে, স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যেসব দেশের লোকজন একটু মোটা এবং অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, তাদের মধ্যে কিন্তু নাক ডাকার রেট আমাদের এই অঞ্চলের চাইতে বেশি কম্পারেটিভলি। এবং উইনস্টন চার্চিল, আপনারা নাম শুনছেন, উনি নাক ডাকতেন 140 ডেসিবেলে, যেখানে একটা জেট ইঞ্জিনের শব্দ করে 130 ডেসিবেল। এবং শব্দটা হয় কারণ হলো, যখন আপনি বাতাসটা উনি নেওয়ার চেষ্টা করেন প্রচণ্ড বেগে, উনি ভিতরে নেগেটিভ সাকশন হয়, এবং তখন ওই ফ্যারিংস একটার সাথে আর একটা, আপনার টাং বেস সহ আপনার এক ধরনের কম্পন হয়, তার ফলেই এই শব্দটা তৈরি হয়। নাক বাঁকা থাকলে, অথবা ফ্যারিংসে কোনো টিউমার থাকলে, অথবা ফ্যারিংস যদি কলাপস করে ওবেসিটির কারণে, অথবা অনেকের অন্য রকম হ্যাবিট থাকে, যেমন অ্যালকোহল, স্মোকিং, তারপর স্লিপ, যদি আপনার হাইজিন মেনটেন করতে হয়, যেমন আমরা প্রতিদিন যদি একই সময়ে ঘুমাতে যাই, আমাদের কিন্তু এই সব ধারণা নাই যে আমাদের ঘুমেরও যে একটা হাইজিন আছে। আমরা টিভি চালায় দিয়ে ঘুমাইতে থাকি, অথবা চারিদিকে শব্দ হচ্ছে সেরকম এনভায়রনমেন্টে আমরা ঘুমাই। এই স্লিপ হাইজিন যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু এটা কন্ট্রোলে থাকে। আর আপনি যেটা বলছেন যে এর যে ক্ষতিকর দিক তো অনেক আসলে। যেমন নাক ডাকলে আপনি কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, এমআই হতে পারে, আপনার ঘুমের মধ্যে ডেথ যেটা সাডেন ডেথ, সেটিও হয়। আপনার ব্লাড প্রেশার যে বাড়ে, তার মূল কারণ বলা হয় এখন স্লিপ অ্যাপনিয়া। কারণ যখন অক্সিজেন কম যায় লাংসে, তখন হার্ট এই যে পেরিফেরিতে যে কম অক্সিজেন যাচ্ছে, সেটা কম্পেনসেট করার জন্য প্রেশারটা বাড়িয়ে দেয়। প্রেশারটা বাড়লে তখন সাস্টেইন প্রেশার তাকে রাখতে হয় টু গেট দ্য ইররিকোয়ার্ড অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন দ্য ব্রেন অ্যান্ড আদার টিস্যুজ। কাজেই হাইপারটেনশনেরও ওয়ান অফ দ্য কজ। এখন বলা হয় ডায়াবেটিসও রিলেটেড উইথ দ্য, এছাড়া রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং মেশিনারি অ্যাক্সিডেন্ট, এবং অনলি লাস্ট ইয়ার 80,000 অ্যাক্সিডেন্ট আমেরিকাতে তারা হিসাব করছে ইজ ডিউ টু স্লিপ অ্যাপনিয়া। কারণ রাতে ঘুম ঠিক মতো হয় না, ফলে দিনের কাজ ঠিক মতো সে কনসেন্ট্রেশন দিয়ে। এবং আরও একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমি এইবার লাস্ট টাইম আমি এপওয়ার্থ স্লিপ সেন্টার, যেটা মেলবোর্নে, ওখানে ট্রেনিং নিতে গিয়ে আমি দেখলাম যে ওদের প্রোটোকল আছে গভর্নমেন্ট, যে ব্যক্তি নাক ডাকবেন তিনি কোনো ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবেন না, অথবা উনি মেশিনারিজ হ্যান্ডেল করতে পারবেন না, কোনো সেন্সিটিভ মেশিনারি। আপনার যদি কোনো ব্যক্তি রুটিন টেস্টের সময়, ওদের প্রতি বছর টেস্ট হয়, রুটিন টেস্টের সময় তার স্লিপ অ্যাপনিয়া ধরা পড়ে, তাইলে ওই ব্যক্তির লাইসেন্স স্ট্রিপ আউট করা হয়, অর্থাৎ তার লাইসেন্স নিয়ে না হয়, কারণ উনি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারেন। এটা চিকিৎসা করিয়ে তারপরে তিনি আবার নিতে পারবেন? চিকিৎসা করিয়ে তাকে সার্টিফিকেট নিতে হবে যে হি ইজ কোয়াইট ক্যাপাবল টু ক্যারি আউট এনি সর্ট অফ সাচ ডিউটি, সাচ অ্যাজ ড্রাইভিং মোটর ভেহিকলস অর মেশিনারিজ অর আদার সেন্সিটিভ থিংস, এরোপ্লেন, এগুলো কোনো সেন্সিটিভ জিনিস উনি চালানোর জন্য পারবেন না। এই যে জটিল সমস্যা এত কিছু আপনি বললেন, এর সমাধান কি? এর সমাধান হচ্ছে যে আপনার ওভারওয়েট বা ওবেসিটিটাকে প্রিভেন্ট করতে হবে, আপনার স্মোকিং, অ্যালকোহল, এই সব ব্যাড হ্যাবিট থেকে দূরে থাকতে হবে, আপনার স্লিপ হাইজিন মেনটেন করতে হবে, মডারেট এক্সারসাইজ করতে হবে, এবং মডারেট ডায়েট নিতে হবে, আপনার প্রচুর পরিমাণ পানি
সেটা খেতে হবে আপনার, অর্থাৎ তাকে যদি একটা হেলদি লাইফস্টাইল উনি মেনটেন করেন এবং বিশেষ করে ওজনটাকে যদি উনি কন্ট্রোলে নিয়ন্ত্রণে আনেন, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই এই স্লিপ অ্যাপনিয়া ভালো থাকে। এবং যে ক্ষেত্রে ভালো না হয় তারও চিকিৎসা আছে, সার্জিক্যাল চিকিৎসা আছে, সেটা করে কারেকশন করা সম্ভব। সিপ্যাপ মেশিন, বাইপ্যাপ মেশিন, অনেক কিছু দেওয়া যায় এবং সবকিছু এখন আমাদের দেশেই হচ্ছে। আমাদের দেশেই হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম নাকের সমস্যা, বিশেষ করে নাকের কী কী রোগ হতে পারে, তার প্রতিকার, নাক ডাকা এবং স্লিপ অ্যাপনিয়া নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের উপকারে এসেছে।